রাত প্রায় 1:30। নীলকণ্ঠপুরের আকাশ যেন ফেটে পড়ছে। অঝোরে বৃষ্টি পড়ছে টিনের ছাদের ওপর, টুপটাপ টুপ। শুনলে মনে হয় কেউ যেন ধীরে ধীরে কাঁদছে। মনে হয় খুব চুপচাপ, কেউ খুব গভীর কষ্ট নিয়ে, কেউ ক্রমাগত কেঁদে চলেছে। নীলকণ্ঠপুরের স্টেশনটা বহু বছর ধরে প্রায় পরিত্যক্ত। লোকজন এই জায়গাটা এড়িয়ে চলে, কারণ একটা কথা সবাই জানে, সব রাত না হলেও কিছু কিছু রাতে এখানে একটা ট্রেন থামে, যে ট্রেনের কোনো সময়সূচি নেই, কোনো নাম নেই। শুধু একটা প্রচলিত কথা আছে যে একবার উঠে সে আর কোনো দিন ফিরে আসে না। সেই রাতেই অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে প্ল্যাটফর্মে উঠে এলেন। তার দামি গাড়িটা মাঝপথে খারাপ হয়ে গেছে। ড্রাইভারকে রেখে তিনি নিজেই হেঁটে হেঁটে এখানে এসেছেন। বৃষ্টি ভেজা জামা, কাদা মাখা জুতো, চোখে মুখে এক প্রকার অধৈর্য ভাব তার। ধুর, এই জায়গাটা কি? একটা লোক নেই, একটা আলো ঠিক মতো জ্বলছে না, আর নেটওয়ার্ক একটাও সিগন্যাল নেই। এইভাবে কি করে কেউ থাকে এখানে? চারদিকে তাকিয়ে তিনি বুঝলেন এই স্টেশনটা যেন সময়ের বাইরে পড়ে আছে। দেয়ালের রং উঠে গেছে, নাম ফলকে লেখা নীলকণ্ঠপুর প্রায় মুছে গেছে। একটা টিমটিমে হলুদ বাল্ব বারবার জ্বলছে, নিভছে, আর সেই আলোয় ছায়াগুলো নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে, অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে আছে। ঠিক তখনই প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা ক্ষীণ আলো দেখা গেল, একটা লণ্ঠন। অবিনাশ ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার জুতোর নিচে জমে থাকা জলে ঝপঝপ শব্দ হচ্ছে, আর সেই শব্দটা যেন পুরো স্টেশন জুড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। কাছে গিয়ে তিনি দেখলেন 4 জন মানুষ বসে আছে। তাদের মুখে কোনো ভাব নেই, চোখগুলো অস্বাভাবিকভাবে স্থির। শুনুন, আমি একটু জানতে চাইছিলাম, এই স্টেশন থেকে কি আজ রাতে কোনো ট্রেন পাওয়া যাবে? আমার গাড়িটা মাঝপথে খারাপ হয়ে গেছে, আর আমাকে আজ রাতেই শহরে ফিরতে হবে। খুব জরুরি কাজ আছে। লোকগুলো সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, শুধু লণ্ঠনের আগুনটা কেঁপে উঠল। ট্রেন আসবে বাবু, নিশ্চয়ই আসবে। এই স্টেশন থেকে শেষ ট্রেনটা কখনো কাউকে ফেলে যায় না। যারা অপেক্ষা করে তাদের সবাইকে নিয়ে যায়। শেষ ট্রেন মানে? স্টেশনের যা ছিঁড়ি, তাতে আদেও কি এই লাইনে ট্রেন চলে? আপনারা কি নিশ্চিত ঠিক বলছেন? আমার কিন্তু খুব তাড়া আছে, আমি মজা করার মুডে নেই। আপনি যেটা জানেন বাবু, সেটা জীবিতদের নিয়ম, কিন্তু এই ট্রেনটা সবার জন্য না। মানে কি বলতে চাইছেন আপনি? আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। এই ট্রেনের কোনো সময় নেই বাবু, এটা ঘড়ির কাঁটা দেখে আসে না, এটা শুধু ডাকি। আর যার নাম ডাকা হয় সে নিজেই একদিন এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। এই কথাগুলো শুনে অবিনাশবাবুর বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। তিনি নিজেও বুঝতে পারলেন না এটা ঠান্ডার জন্য না ভয় পেয়ে। অবিনাশ নিজেকে সামলে নিয়ে কথাটা ঘোরাতে চেয়ে বললেন, আচ্ছা, আপনারা কোথায় যাবেন এত রাতে, এই ঝড় বৃষ্টির মধ্যে, এই নির্জন স্টেশনে? ও ঘর খুঁজতে যাচ্ছি বাবু, আমাদের আর কোনো ঘর নেই। ঘর নেই মানে? আপনারা কোথাকার লোক? বৃদ্ধ লোকটি লণ্ঠনের আলোটা একটু বাড়িয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন।
এই স্টেশন থেকে একটু দূরে একটা গ্রাম ছিল, নীলকণ্ঠপুর। সেখানে আমাদের ভিটে মাটি, জমি, ঘরবাড়ি সব ছিল। কিন্তু একদিন কিছু লোক এলো বড় বড় গাড়ি নিয়ে। তাদের সঙ্গে ছিল পুলিশ আর অনেক কাগজপত্র। তারা বলল, এই জমি এখন সরকারের, আমাদের চলে যেতে হবে। বৃদ্ধের গলার স্বর ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমরা অনেক কাঁদলাম বাবু, অনেক অনুরোধ করলাম। বললাম, এই মাটিতে আমাদের বাপদাদার কবর, এই ঘরেই আমাদের সন্তান জন্মেছে। আমরা কোথায় যাব, কিভাবে বাঁচব? কেউ কি আমাদের কথা একবারও ভাববে না? কিন্তু কেউ শুনল না। বরং তারা তাড়াতাড়ি করতে বলল, কারণ নাকি বড় লোকেদের প্রজেক্ট শুরু হবে, কারখানা হবে, উন্নয়ন হবে। আর সেই উন্নয়নের জন্য আমাদের মতো মানুষদের মরে গেলেও কোনো ক্ষতি নেই। এই কথাটা শুনে অবিনাশবাবুর বুকের ভেতরটা হঠাৎ থক করে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য আতঙ্কের ছায়া দেখা গেল। ঠিক তখনই দূরে একটা লম্বা কাঁপানো হুইসেলের শব্দ শোনা গেল। বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আগুনটা কেঁপে উঠল। কুয়াশার ভেতর থেকে একটা আলো এগিয়ে আসছে, ধীরে ধীরে। ট্রেনটা সামনে এসে দাঁড়ালো। পুরনো দিনের কয়লার ইঞ্জিন, চিমনি দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। জানলার ভেতর থেকে মৃদু নীল আলো, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো শব্দ নেই। চলুন বাবু, আপনার তো তাড়া ছিল। এই ট্রেনটাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। অবিনাশ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল এই ট্রেনে ওঠা উচিত না, যেন কোনো কিছুই স্বাভাবিক নয়। কিন্তু তার তাড়া, তার অহংকার তাকে ঠেলে দিল। তিনি উঠে পড়লেন। ভেতরে ঢুকতেই হিম শীতল ঠান্ডা হাওয়া তার বুকের ভেতর ঢুকে গেল। এত ঠান্ডা কেন? এটা তো স্বাভাবিক না। আমার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? তিনি চারদিকে তাকালেন, যেন সময় থেকে বহু অতীতে চলে এসেছেন। অবিনাশ বসে পড়লেন, ধীরে ধীরে চোখ তুললেন। আর তখনই তার বুক ধক করে উঠল। যা দেখলেন তাতে তিনি আঁতকে উঠলেন। পাশের লোকটার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন কোনো প্রাণ নেই। আর একজনের চোখের দৃষ্টি সম্পূর্ণ শূন্য, গভীর অন্ধকারের মতো কালো। না, এটা সম্ভব না। আমি স্বপ্ন দেখছি, নিশ্চয়ই স্বপ্ন দেখছি। খিদে পেয়েছে বাবু? আপনার মুখটা দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাননি। না না, আমি কিছু খাবো না। তোমরা কি বলছো? আমরাও প্রথমে এই কথাই বলেছিলাম। আমরাও ভাবতাম আমরা মানুষ, আমরা মাটি খাবো না। কিন্তু যখন শ্বাস নিতে কষ্ট হয়, যখন গলা শুকিয়ে যায়, যখন বুঝতে পারো তোমাকে কেউ বাঁচাতে আসবে না, তখন মানুষ কি খায় সে নিজেও বুঝতে পারে না। এখানে খাবার বলতে একটাই জিনিস আছে বাবু, নিজের ভিটে মাটির মাটি। ঠিক তখনই কামরার ভেতর থেকে এক তীব্র আর্তনাদ ভেসে এলো। বাঁচাও, বাঁচাও! কি ওখানে? তিনি উঠতে গেলেন, কিন্তু তার পা দুটো বরফের মতন অসাড় হয়ে এলো।
তার অবস্থান থেকে তিনি 1 ইঞ্চিও নড়তে পারলেন না। এ কি, আমার পা নড়ছে না কেন? মনে আছে বাবু সেই রাতটা? আমরা বাজবার জন্যই দরজা আছড়েছিলাম, কিন্তু কেউ খোলেনি। তুমি রিপোর্টে লিখেছিলে সব শান্তিপূর্ণ। যে মাটির জন্য আমাদের মেরেছো, মনে আছে বাবু সেই রাতটা? এই ট্রেনটা তো তোমারই পাঠানো। কি বলছো তোমরা? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি তো কোনোদিনই এই লাইনে ট্রেন পাঠাইনি। পাঠিয়েছিলে বাবু। উচ্ছেদের নামে আমাদের সবাইকে পশুর মতো তাড়িয়ে এনে এই বাতিল মালবাহী ট্রেনের বগিতে তালাবন্ধ করে রেখেছিলে। বাইরে তখন এমন তুমুল ঝড় বৃষ্টি, আর ভেতরে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে আমাদের প্রাণ গিয়েছিল। সেই অন্ধকার কামরায় আমরা সবাই শেষ নিঃশ্বাস ছেড়েছিলাম, আর তুমি ফাইলে সই করে দিলে গ্রামবাসীরা স্বেচ্ছায় চলে গেছে। অবিনাশের বুকটা হিম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি সেই অভিশপ্ত লোহার কফিন, যার ভেতরে 1 রাতে ছটফট করে মারা গিয়েছিল একটা আস্ত গ্রাম। কামরার ভেতরের বাতাস এক লহমায় বরফের মতো ঠান্ডা ও আরো দমবন্ধকর হয়ে উঠল। আচমকা ট্রেনের গতি বহুগুণ বেড়ে গেল। চাকা ঘোরার কোনো শব্দ নেই, কেবল ট্রেনের ধাতব দেয়ালগুলো থেকে ভেসে আসছে হাজারো মানুষের কান্নার বিভৎস আর্তনাদ। আমাকে ছেড়ে দাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমাদেরও নিঃশ্বাস তো তুমিই কেড়ে নিয়েছো বাবু। কান পাতলে শুনতে পাবেন এই ট্রেনের ভেতরে আজও অসহায় গৃহহীন গরিব মানুষের আর্তনাদ ভেসে বেড়ায়। এবার আমাদের সাথে চলুন বাবু, যেখানে কোনো প্রজেক্ট নেই, কেবল শুধু পাপীর বিচার আছে। অবিনাশের শরীরটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত আর ঠান্ডা হয়ে ট্রেনের সিটের সাথে জুড়ে গেল। তীব্র একটা হুইসেলের শব্দের সাথে বাইরের কালচে কুয়াশা ট্রেনটিকে গ্রাস করে অতল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে নীলকণ্ঠপুর স্টেশনে অবিনাশবাবুর নিথর দেহটা পাওয়া গেল। দারোগাবাবুর অনুমান অবিনাশবাবু প্রচণ্ড ভয়ে বা শখে হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু সকলে বিস্মিত হয়ে গেল যখন দেখা গেল অবিনাশবাবুর ডান হাতের মুঠোয় একটা পুরনো আমলের রেলের টিকিট। তাতে তারিখ লেখা 20 এপ্রিল 1926। ঠিক সেই সময় স্টেশনের ভোলা পাগলা আপন মনেই বলে গেল, সবাইকে হিসাব দিতে হয় বাবু। শেষ ট্রেনে সবাইকে উঠতে হয়, কেউ আগে আর কেউ পরে। তো বন্ধুরা, শেষ ট্রেনের যাত্রী গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি শুনে গায়ে কাঁটা দিয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন। আর আপনারা কি চান এমন আরও অলৌকিক বিচারের গল্প নিয়ে আসি? তাহলে কমেন্টে ইয়েস লিখে জানান এবং প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। যারা আজ আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন।